আসসালামু আলাইকুম আপু। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে আপু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনাকে তো আমি ক্লাস দেখতেছি, কারণ আমাদের তো আসলে ভিডিও ক্লাস হয় না খুব একটা। জি জি আপু। মাঝে মাঝে টিচাররা জি যদি আপু। ইচ্ছা করে তখন উনি চাইলে আসলে নিতে পারে। ওকে আপু, জি আপনার আপু। হচ্ছে স্কোরটা তো খুবই ভালো আসছে। তো এই জন্য হচ্ছে আমরা একটা ছোট্ট ইন্টারভিউ করতেছি, যাতে আমাদের এক্সিস্টিং স্টুডেন্টদের একটু সুবিধা হয়। ঠিক আছে? ওকে জি আপু। আপু, তাহলে ঠিক আছে আপনার আপু। নাম আর ব্যাচ দিয়ে শুরু করেন। কোন ব্যাচে ছিলেন? আপু, হ্যাঁ, টেট্রা এক্সক্লুসিভ। আপু একটু দেখে নিন। শিওর শিওর। আপু, ব্যাচের নাম্বার বলতে হবে না, শুধু টেট্রা এক্সক্লুসিভ হচ্ছে কতজনের ব্যাচ, আপনি কবে 4 জনের ব্যাচ অ্যাডমিশন ছিল। নিয়েছিলেন? হুম হুম। আচ্ছা আচ্ছা আপু, ঠিক আছে। আচ্ছা, আমার নাম হচ্ছে তাসনুভা বিনতে তাহের। আমার ব্যাচের নাম ছিল টেট্রা এক্সক্লুসিভ। এটা হচ্ছে 4 জনের ব্যাচ ছিল আপু। তো যেটা হয়েছে, আমাদের ব্যাচটা শুরু হয়েছিল 13 তারিখে, মার্চ মাসের 13 তারিখ থেকে আমাদের ব্যাচটা শুরু হয়েছিল, এবং এটা 15 দিনের একটা ব্যাচ ছিল। হুম, টানা 15টা ক্লাস, তাই না? জি আপু, টানা 15টা ক্লাস ছিল। আচ্ছা। তো আমি শর্ট কোর্সে ভর্তি হয়েছিলাম। হুম হুম। অ্যাকচুয়ালি টানা 15টা ক্লাস তো শর্ট কোর্স না, এটা হচ্ছে মানে ফাস্ট ট্র্যাক করে আর কি, মানে খুবই ফাস্ট শেষ করে দেয়। হ্যাঁ হ্যাঁ, কারণ ওই যে অনেকের জি হচ্ছে আপু, খুব দ্রুত আমার থাকে। আপু হুম আমার আর্লি দরকার ছিল স্কোরটা, সো হুম আমি এই জন্য 15 দিনের কোর্সটাই ভর্তি হয়েছিলাম। তো হুম হুম। নাদিম ভাই সাজেস্ট করেছিল আমাকে যে এই কোর্সটা করলে আমার জন্য ভালো হবে। ওকে। আচ্ছা আপু, তাহলে এত দেরি করলেন কেন পরীক্ষা দিতে? আপু মাঝখানে ঈদ ছিল, তো তো ঈদের জন্য হচ্ছে আমার একটা ব্রেক গেল। তো ওই সময় আমি লেখাপড়া করতে পারিনি। আর এজন্য হুম হচ্ছে এরপরে আমার আসলে ইউনিভার্সিটি থেকে, আমি যে ইউনিভার্সিটি ট্রাই করেছিলাম মাঝখান দিয়ে, ওই ইউনিভার্সিটি থেকে আমাকে ইন্টারভিউ নেওয়ার জন্য একটা মাঝখানে একটা টাইম ফিক্স করা হয়। তো ওই সময় আমার একটু পড়ালেখার একটু গ্যাপ গেছে, সো আমি এজন্য একটু ডিলে করেছি। বুঝতে পারছি। আচ্ছা আপু, স্কোর কত আসছে? আপু আমার স্কোর এসেছে ওভারঅল 61। আচ্ছা, আর ব্যান্ড স্কোর গুলা? আপু ব্যান্ড স্কোর হচ্ছে আমার আহ 57 এসেছে হচ্ছে রিডিং এ। আমি একটু দেখে বলি হুম, যদি, শিওর আমি শিওর। তাহলে ভালো হয় আমার জন্য। জি আপু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আপু, একটা মিনিট আমাকে সময়। হুম হুম হুম। আপু আমার হচ্ছে লিসেনিং এ 60 এসেছে, রিডিং এ 57, স্পিকিং 63, আর রাইটিং এ 62 আপু, আর ওভারঅল 61। মাশাআল্লাহ, ভেরি গুড ভেরি গুড। আপনার কত রিকোয়ারমেন্ট ছিল আপু? আপু আমার রিকোয়ারমেন্ট 58 ছিল মাস্টার্স এর জন্য। আর আচ্ছা। নো দেন লেস দেন হচ্ছে 50 ছিল। ওকে, রিকোয়ারমেন্ট তো ফুলফিল হয়েছে, তাই না? আর এই জি আপু। জার্নিটাতে আপনার কি মনে হয়েছে, যে 15 দিন টানা ক্লাস করাটা বেটার হয়েছে নাকি একদিন পর পর ক্লাস করলে বেটার হইতো? কারণ 15 দিনে কিন্তু আপু পড়া শেষ হচ্ছে। হ্যাঁ আপু, আমাদের জন্য আরো ডিফিকাল্ট ছিল, কারণ আমরা রোজার সময় ক্লাস করেছিলাম। তো ইফতারের হুম পরই কিছুক্ষণ পর আমাদের ক্লাসটা শুরু হতো। হুম বাট আমার মনে হচ্ছে এটা বেটার, কারণ যখনই আমি দেখছি 15 দিনের পরে আমার একটা গ্যাপ পড়ে গেছে, তখন কিন্তু আসলে গ্যাপ পড়েই যায়। 15 দিন আমার যে আউটকামটা হুম। আসছে, এরপর গ্যাপ পড়ে যাওয়ার পর কিন্তু এটা একটু স্লো হয়ে গেছে। তো আমি এক্স্যাক্টলি যখন আবার এক্স্যাক্টলি। রেজিস্ট্রেশন, তো আমার আসলে যখন কন্টিনিউয়াস পড়ার সময়, মানে আমাদের প্রসেসিং এ থাকে, তখন এটা খুবই ভালো হয়। যখন একটু গ্যাপ পড়ে, আসলে পিটির জন্য আমার মনে হয় না গ্যাপটা খুব দরকার, মানে পিটির হুম, জন্য গ্যাপ না গ্যাপটা থাকলে খুব হার্মফুল, ভালো হয়। খুবই খুবই ক্ষতিকর এটা। গ্যাপ পড়লেই হচ্ছে হ্যাঁ আপনার আপু। প্র্যাকটিসটা আবার হচ্ছে নিচের দিকে চলে যায়, তাই না? তখন আবার জি প্রথম জি থেকে জি আপু। প্র্যাকটিসটা করতে হয়। হুম। তো হ্যাঁ আপু, এই আমার জন্যই কিন্তু যেরকম আছে। শর্ট কোর্স বা পনেরো জি দিনের জি কোর্স গুলো আমি কখনোই সাজেস্ট করি না। হুম, হুম। জি আপু। আচ্ছা, তারপর আপু, এক এই মাসের তো হলে আপু, আর বেটার এই হতো না এটা জন্য, আপনার জন্য? সরি আপু, 1 মাসের, 1 মাসের আপু আমার টাইম কম ছিল। তো আমার এই কম টাইমের জন্য আসলে এইটাই আমার, কারণ আমি আসলে হুম, জুলাই ইনটেক ধরতে চাচ্ছি, সো আমার জন্য আচ্ছা আসলে টাইম খুবই কম। এই কারণে আচ্ছা। আমি খুব টাফ টাইম নিয়ে এক্সাম দিয়েছি, যে খুব ফাস্ট দিতে আলহামদুলিল্লাহ। হবে, সো ফাস্ট কিছু ওকে। চাচ্ছিলাম। হুম, আচ্ছা আপু, আপনার ব্যাচে তো 4 জন ছিল, তাই না? জি আপু, 4 জন ওকে। ছিল। তো এই 4 জনের মধ্যে আরো একজন ভাইয়া হচ্ছে ওনার অনেক আগে পরীক্ষা দিয়ে দিছে। ইভেন মনে জি হচ্ছে জি। মানে 15 দিনের তো অনেক আগে, সম্ভবত 10টা হ্যাঁ। 12টা 11টা ক্লাস করার পরেই পরীক্ষা দিয়ে উনি হচ্ছে উমরা চলে গেছে। জি জি আপু। ওনার তো হ্যাঁ স্কোর হ্যাঁ চলে হ্যাঁ, গেছে। জি আপু। হুম হুম। জি আপু, ওনারও এসেছে, জি আপু। আর একজন এখনো বাকি আছে।
ওকে। আরেকজন মানে পরীক্ষা দিবে আরকি উনারা। তো আপু জি, জি। আপনার কাছে কি মনে হইছে যে ক্লাসের এনভায়রনমেন্ট টা কেমন ছিল? ট্রেইনার আপু আপনাকে কিভাবে হেল্প করছে? আপু এটা না বললেই না যে লাবিবা আপু খুবই ভালো একজন ইনস্ট্রাক্টর। মানে আপুর গাইডলাইন না পাইলে আমি এটা কখনোই পসিবল ছিল না। কারণ পিটি এমন একটা পরীক্ষা যেটা আসলে নিজে পড়তে পড়তে শহীদ হয়ে গেলেও আসলে একজন ভালো গাইড কিংবা টিপস ছাড়া এটা আসলে পার করাটা একটু টাফ হয়ে যায় সবার জন্য এটা। কারণ আমি সারাদিন পড়বো, 24 ঘন্টা পড়বো, কিন্তু আমি যদি প্রপার ওয়েতে না পড়তে পারি বা প্রপার গাইডলাইন না পাই তাহলে এটা কখনোই কারোর পক্ষে পসিবল না, সে যতই ভালো থাকুক ইংলিশে। তো আমার জন্য লাবিবা আপু আসলে একটা ব্লেসিং। তো যেটা হচ্ছে আপু খুব ভালো আমাদের ক্লাসে, আমি যেটা চেষ্টা করছি আপুর প্রতিটা ইনস্ট্রাকশন ফলো করার ট্রাই করছি, বা আপু যেই সাথে সাথে আমাদের নোটস গুলা করে নিতে বলতো খাতায় সেগুলি করে নিতাম। এবং মানে পুরাটা ক্লাসে এটা হয় কি, এমন না যে আমাদের 2 ঘন্টা ক্লাসে আমাদের মনোযোগ নষ্ট হয়েছে, মানে আপু এমন ভাবে পড়াইতো যে আমরা প্রতিটা টাইম সবাই খুব অ্যাটেন্টিভ থাকতাম এই ব্যাপারটাতে ক্লাস। আর আমাদের কোনো বোরিংও লাগে না যে 1.5 ঘন্টা ইফতারের পরে ক্লাস করতেছি। আপুর কথাগুলা বা পড়ার স্টাইলটা এরকম ছিল যে আমাদের খুবই ভালো লাগছে সবারই মোটামুটি। আর এই তো আপু এই তো আচ্ছা। আপুর টিপস গুলো আমরা ফলো করছি, হোমওয়ার্ক গুলা করার চেষ্টা করছি সময় মতো আপু, এই এক্সাক্টলি। তো। এই যে হোমওয়ার্কটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট, তাই না? একটা জি প্র্যাকটিসের জি আপু। কনসিস্টেন্সি আর কন্টিনিউইটি মেইনটেইন করা পিটি একটা স্টুডেন্টের জন্য খুবই, খুবই ইম্পোর্টেন্ট। তাই না আপু? কারণ যেকোনো জি পরীক্ষায় আপু। এত পড়ার কিছু নাই। তাই না? এখানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আপু। পড়বেন, একটা টানা পড়বেন, পড়ে পরীক্ষা দিয়ে দিবেন, বাস শেষ হয়ে যাবে। এই পরীক্ষা দেওয়ার আগেই যদি আপনি সময়টা নেন তাইলেই হচ্ছে আপনার প্র্যাকটিসটা লুজ হয়ে যাবে। তাই না? জি আপু। জি আপু। আচ্ছা, আপু আপনার পরীক্ষার ইয়ে বলেন, এক্সপেরিয়েন্স বলেন যে পরীক্ষায় আপনার স্পিকিং বা অন্যান্য পরীক্ষাগুলা বাকি সবকিছু। আচ্ছা আপু, আমার যেটা হয়েছে, আমি প্রথম দিকে মক আমার মনে হয় 13টার মতো আমি মক দিয়েছি টোটাল। এই আমার আমার টোটাল প্রিপারেশন ছিল 1.5 মাসের, মানে আপুর ক্লাস শুরু হওয়া থেকে আমার পরীক্ষা দেওয়ার দিন পর্যন্ত আমার 1.5 মাস ছিল প্রিপারেশন টাইম। এন্ড মাঝখানে ঈদ ছিল, রোজা ছিল। তা আমি মক টোটাল 13টা দিয়েছি। আর এরপর আমার দেখা গেল কি ফার্স্টে আমার মকে ভালোই মার্কস আসছে, 66, 70, 64 এরকম ভেরিয়েশন। বাট আমার যখন ঈদের গ্যাপ পড়লো তখন আবার একটু একটু করে কমা শুরু হলো। এবং আমার দেখা গেল কি লাস্ট মক গুলাতে আমি মানে সারাদিন পড়তাম আর নার্ভাস হয়ে আমি 2টা 3টা মক দিতাম। আর আমার স্কোরটা 58, 59 এরকম আসা শুরু করলো। তো আমি খুব টেনশন নার্ভাস হয়ে গেছিলাম যে কি হবে আমার। তো কোনোভাবে যদি এই আলফার মক, আমি আলফাতে যেহেতু প্র্যাকটিস করেছি, আলফার মক কাজে না দিল, আমি আর 2বার সেকেন্ড টাইম এক্সাম দিতে চাই না। তো হুম, তখন যেটা লাবিবা আপু আমাকে অলওয়েজ অনেক সাপোর্ট করছে। আপু আমাকে এক্সট্রা করে নিয়ে বসছেন, আমার প্রতিটা জিনিস আলাদা আলাদা করে চেক করছে। এবং দেখা যাচ্ছে যে না, আপু বলছে যে আপনার সবকিছু ঠিক আছে, টেনশনের কিছু নাই। আর আপু যেই মানে আমাকে ইনস্ট্রাকশন গুলা দিছে, যেমন একটা একটা জিনিস আমি খুবই নার্ভাস এবং আমি ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। তো আমি বেসিক্যালি খুবই নার্ভাস হয়ে গেছি এবং কান্নাকাটি শুরু করছি যে আপু আমার তো মকি স্কোর কমতেছে, যতই দিচ্ছি আমার আগের মতো আর স্কোরটা আসতেছে না। তো আপু তখন হুম, বললো আচ্ছা ঠিক আছে, আপনি রিল্যাক্স থাকেন এবং মেডিটেশন করেন, আপনার মেডিটেশন দরকার, হুম, কারণ আপনি নার্ভাস হয়ে গেছেন। এই জিনিসটা আপু মানে ম্যাজিকের মতো কাজ করছে আমার। আমি পরীক্ষা যেদিন দিব সকালবেলা, আমি হচ্ছে 2টা 30-এর স্লটে এক্সাম দিয়েছি। তো আমি সকালে উঠে আমার মর্নিং প্রেয়ার করে তারপর আমি হচ্ছে আমার বিভিন্ন আল্লাহর কাছে দোয়া চেয়ে, আমি যেহেতু মুসলিম, তো আল্লাহর কাছে দোয়া চেয়ে তারপর আমি মেডিটেশন করেছি আপু। আপুর কথা মতো তারপর আমার এক বিন্দু নার্ভাসনেস কাজ করে না এবং আমি এত রিল্যাক্স ভাবে এক্সাম দিয়েছি আপু। আর আমার যেটা প্রবলেম হয়েছে কি, আমার বাসা থেকে আমি ঠিক টাইমে বের হয়েছি, কিন্তু আমার ওখানে লোকেশন গুগল ম্যাপের জন্য হুম, আমার একটু ডিলে হয়ে গেছে, আমার অলমোস্ট 2টা বেজে গিয়েছিল। এবং যেহেতু রোদের মধ্যে আমার পরে হেঁটে হেঁটে আমার সেন্টার খুঁজতে হয়েছিল, তো আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম মাঝখানে। বাট যেটা হয় ভালোর জন্যই হয়, কারণ যদি আমি ফার্স্ট স্লটে ঢুকতাম, যেহেতু ড্যাফোডিল এক্সাম দিয়েছি, ওখানে তো 10 জন আমাদের স্লটে মানে ফিল আপ ছিল। তো 5 জন 5 জন করে, তো 2টা বাজে 5 জনকে ঢুকায় ফেলছে। তো আমার মনে হয় সেকেন্ড স্লটে আমার হওয়ার একটা ভালো দিক কি, আমি যখন স্পিকিং শুরু করেছি তখন তো আসলে কেউই নাই, কারণ হুম, মানে আশেপাশে তো কেউ আর স্পিকিং করছে না। আর যেটা হচ্ছে যারা ফার্স্ট স্লটে এক্সাম শুরু করছে 2টা থেকে, ওনাদের তো হুম, ওরা যখন রাইটিং করছিল তখন আমরা আবার স্পিকিং শুরু করেছি। কিন্তু হুম, আপু আমার কাছে কোনো নয়েজ মনে হয় না এবং ওদের এনভায়রনমেন্ট যথেষ্ট ভালো ছিল। ইভেন হুম, যারা ওখানের আশেপাশে ছিল
ছিল লোকজন ড্যাফোডিলের, মানে যারা পরীক্ষার তত্ত্বাবধানে ছিল, প্রত্যেকের বিহেভিয়ার খুবই ভালো ছিল। ইভেন আমাকে তো, আমি যখন হেডসেট পরেছি 2 বা 3 বার করে আমাকে টেস্ট করে দিয়েছে, এবং আমাকে ওরা বারবার বলছিল যে আপু আপনার কি এটা মানে মাইকটা টাইট করা লাগবে কিনা, ঠিক করা লাগবে কিনা। তারপর আমাকে আবার চেক করে ওরা ঠিক করে দিয়েছে। আবার হচ্ছে আমি ঠিক মতো শুনতে পাচ্ছি কিনা এটা 2 বার ওরা নিজেরাই টেস্ট করে দিছে। তো ওদের বিহেভিয়ার খুবই সুন্দর ছিল, এটা না বললেই না। আর আমি আপু জানি না আল্লাহর হুকুমে হয়তো আমি কোনো ধরনের নয়েজের প্রবলেমে পাই নাই, মানে ডেফোডিলে আমার আশেপাশে ওরা ওরা করেছে কি আপু জিগ করে মানে আমাদেরকে বসাইছে। প্রথম 5 জনকে জিগজ্যাগ প্যাটার্নে, আবার আমরা যখন ঢুকলাম তখন জিগজ্যাগ প্যাটার্ন। সো আমরা না আশেপাশে কোনো নয়েজ এরকম পাই নাই, এবং সবাই খুব রিল্যাক্স ভাবে এক্সাম দিচ্ছে আমার মনে হয় যা। তো আমাদের কোনো টেনশন নার্ভাসনেস অন্যজন পড়তেছে আমার পড়া ভুল হচ্ছে এরকম কিছুই মনে হয় না। তো হুম। এনভায়রনমেন্ট যথেষ্ট ভালো ছিল ডেফোডিলের। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপু স্পিকিং সেকশনে নার্ভাসনেস নিয়ে কিছু করেন যে আপনি কি ওই যখন এক্সট্রা কোয়েশ্চেন গুলো আসছে, ওই এক্সট্রা কোয়েশ্চেন গুলো দেখে কি ভয় পাইছিলেন? বা ওটা কিভাবে করছেন আপু আপনি? কারণ আপু ওইটা অলরেডি তো আমি স্কোরগেনের পেজে দেখেছি, এবং এরপর এটা আমি লাবিবা আপুর সাথে কথা বলছি, তো উনি বলছে জাস্ট ক্যাজুয়াল, আপনি স্কিপও করতে পারেন দিতেও পারেন, বেটার হয় দাওয়াই। তো আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম, আচ্ছা যাই বলুক একটা নাম হলে আমি বলে আসবো যে আচ্ছা আমার নাম এটা, বাট আমি ওখানে কথা বলে আসবো এখানে যা হুম, বলবে। তো ওইখানে যখন আমাদের হচ্ছে রেকর্ডিংটা বাজতেছে, তখন আমি হচ্ছে কিছু কিওয়ার্ড গুলো নোট ডাউন করে রেখেছিলাম। যে আমি আমার এটা প্ল্যান ছিল না আগে, বাট আমি ওখানে তাৎক্ষণিক প্ল্যান করলাম যে আমি ডিটেল লেকচারের মতনই ভেরি কিওয়ার্ড গুড, নোট করে রাখবো, এন্ড ভেরি গুড। টেমপ্লেটটা চেঞ্জ করে ওটা আমি জাস্ট কনভারসেশন হিসাবে বলে দিব যে আমি অডিওর জায়গায় কনভারসেশন, তারপর 3 জন মানুষের কনভারসেশন যেটা ছিল এভাবে করে করে কিওয়ার্ড গুলো জাস্ট বলে স্কিপ করে আসবো। তো আপু ওইটাই আমি করছি এইগুলো। খুবই ভালো করছেন আপু, বেস্ট। আচ্ছা, আর আপু রিডিং সেকশনটা কেমন ছিল? অনেক কঠিন? না আপু রিডিং সেকশনটা আলফা থেকে ইজি ছিল, হুম, কিন্তু আমার যে ড্র্যাগ এন্ড ড্রপ যেটা, ওইটা ড্র্যাগ ডাউন যেটা, ওইটা আমার কাছে একটু হার্ড লাগছে, কারণ ওটা লাস্ট মোমেন্টে ছিল। বেসিক্যালি ইজি ছিল, আমি যদি টাইম পেতাম তাহলে আমি আরো ভেবে ভেবে এক্সাম দিতাম, বাট টাইম শর্টেজ হুম, ছিল। হুম, তো ওইটা ওইটা আমার কাছে একটু হার্ড লাগছে, এমন হার্ড না যে আলফার মতো হার্ড, বাট হার্ড ছিল আর কি। টাইম ওয়াইজ আমার কাছে একটু হুম, হার্ড হুম, লাগছে, যে আমি ভেবে চিন্তে পরীক্ষা দিলে ভালো হতো। বাট হুম, তারপর আপু বলবো যে ভালো। আর প্রথম যে রিডিং সেগুলি সবগুলো ইজি ছিল। রিডিং রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যে রাইটিং আর রিডিং যেটা, হুম, সেটা আপু খুব ইজি ছিল। রিঅর্ডারও আমার কাছে মনে হয়েছে যে আমারটা ঠিকঠাকই ছিল, মানে দুইটা এসেছিল, তো আমার মনে হয়েছে যে আমি যতটুকু জানি যে আমার মনে হয় আমার ঠিকঠাকই হবে, হয়তো যেগুলি টিপস ফলো করেছে হুম, আপু হুম। সেগুলো। আচ্ছা আপু, রিপিট সেন্টেন্সে কি আপনি পুরা সেন্টেন্স বলার চেষ্টা করছেন? না আপু, এটা আমি ফ্লুয়েন্সি মেনটেন করার চেষ্টা করেছি টোটালি। আর আমি ফার্স্ট যেটা আপু আমাদের যেটা টিপস দিয়েছিল, সেটা আমি যেটা চেষ্টা করেছি, আমি ফার্স্ট মিনিং বুঝে ট্রাই করছি যে কি বলতেছে। হুম, তো মিনিং বুঝলে কি 50% আমার হয়ে গেছে। আর যেটা হুম, ফ্রেজ আকারে আমরা চিন্তা করি, আমার আমার রিপিট সেন্টেন্সটা আমার আলফা থেকে অনেক সহজ লাগছে। আমার মনে হচ্ছে অনেক শর্ট শর্ট ছিল, অতটা বেশি ছিল না, লেন্ডিও ছিল না। আর যেটা আপু আমার কাছে মনে হচ্ছে 12টা না আরো কম আসছে, যেহেতু আমাদের টাইমটা কমিয়ে দিয়েছে 1 ঘন্টা 35 মিনিট। হুম, আমার মনে হয় না, মানে প্রতিটা কোশ্চেন মিনিমাম ওয়েতে রাখার সেট করা ট্রাই করছে পিটির ওরা। তো আমার কাছে হুম, খুব লেন্থিও মনে হয় না। আর আমি ওইভাবে ফ্রেজ আকারে আর মিনিং বুঝে ট্রাই করছি, যেটা আমি পারি না এটা স্কিপ করে আমি আপুর হুম। যে আমাদের ট্রিক্স, কোনো একটা সেন্টেন্স দিয়ে ফিলার ইউজ করা, ওভাবে ইউজ করে আমি চলে গেছি আপু। ওটা নিয়ে নার্ভাস হই না, আমি জাস্ট চিন্তা করছি আমার ফ্লুয়েন্সিটা রাখতে হবে সামহাউ। ভেরি গুড। আপু, আপনার কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও কি আপনার ম্যাম আপনাকে হেল্প করছে? হ্যাঁ হ্যাঁ আপু, উনি আমাকে লাস্ট মোমেন্ট স্টিল নাও আমার সাথে আপুর সাথে কথা হয়, এবং আপু আমাকে হেল্প করে যাচ্ছে। আমি ইভেন পরীক্ষা আপু শুধু ঢোকার আগ আপনি, পর্যন্ত আপনি আপুর ছাড়া সাথে। বাকিদের জি সাথে? আপনি আর শুধু আপনার সাথেই জি নাকি জি। বাকিদের সাথেও? না 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 আপু, সবার সাথে আপুর কমিউনিকেশন আছে, এবং আমাদের গ্রুপে সবসময় যখনই যার লাগে, বা যখনই আপু আমাকে আরেকটা গ্রুপে অ্যাড করে রেখেছে যে আমার যদি ইমার্জেন্সি কোনো হেল্প লাগে ওখান থেকে পাবো, এভাবে করে আর কি আপু হেল্প করে আমাকে। হুম, হুম, হুম। ওকে। আচ্ছা আপু, আপনি কি এখন যারা পরীক্ষা দিতে যাচ্ছে, রিসেন্টলি যারা পরীক্ষা দিবে তাদের জন্য কিছু বলতে চান? কোন সাজেশন? আচ্ছা হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, যারা এক্সাম দিবেন আমি জানি এটা নার্ভাসনেস আসবেই, কিন্তু আমরা করতে পারি কি? চেষ্টা করতে পারি, আল্লাহর কাছে মানে চাইতে পারি। এটা এর উপর আর কিছু না। আর মাথা ঠান্ডা রাখতে হবে। নার্ভাস হইলেই খারাপ হবে। মানে যতটা কম নার্ভাস হবেন ততটা বেশি ভালো হবে এক্সাম। তো ওইভাবেই আমার আপু যেটা আমাকে টিপস দিছে মেডিটেশন, এটা আমরা করতেই পারি। যেমন আমার কাজে লাগছে মেডিটেশন করা। আমার একটুও ভয় লাগে না। এবং আমার রিড এলাউড কিংবা রিপিট সেন্টেন্স এই কারণ মানে এইসবের জন্য হয়তো খুবই ভালো গেছে, কারণ আমি একটু নার্ভাস হই না। আমার খুব রিল্যাক্স ভাবে এক্সাম দিছি, কারণ ওই আমার ভয় লাগতেছিল না। মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে। আর আমি এটা চিন্তা করছি যে মানে আমরা তো একটা পিটি জাস্ট একটা এক্সাম না, এইটার জন্য তো আমি মানে এত চিন্তা করে এক্স্যাক্টলি। লাভ নেই। এখন সেইটাই, মানুষ মরে যাচ্ছে, কত কিছু হইতেছে। তা আমরা তো এটা চিন্তা করতেছি না যে আল্লাহ আমি একটু পরে কিভাবে মারা যাব, কি হবে, কিরকম আসতে পারে কি। আমি এটা চিন্তা করতাম যে না, আমি এটাই আমার জীবনের সবচেয়ে বড় কথা, আমরা মারা যাব, ওইটাই আমরা চিন্তা করতেছি না। সেখানে আমার একটা এক্সাম কি হবে না হবে, যেটা হবে ভালোর জন্যই হবে। তো ওইভাবে চিন্তা করে খুব রিল্যাক্স ভাবে এক্সাম দিছি আপু। এইটাই জাস্ট রিল্যাক্স থাকা আর প্রপার গাইডলাইন গুলা ফলো করা, বিভিন্ন টিক্স বা যেগুলি ইম্পর্টেন্ট আমাদের মডিউল গুলা, এগুলো একটু ফলো করলেই ভালো স্কোর আসা পসিবল, যে কারণে। আচ্ছা, একটা পিটি স্টুডেন্টের জন্য একটা কোচিং আসলে কি অবদান রাখে? কারণ পিটি পড়া তো খুবই সহজ, আর হচ্ছে ইউটিউবে সব আছে। তাহলে একটা কোচিং এ মানুষ কেন আসবে? আপু আমি যেটা বললাম, ওই যে প্রপার গাইডলাইন অবশ্যই দরকার। পিটি তো ইজি, কিন্তু এটা যেহেতু সফটওয়্যার বেস এক্সাম, সো আমরা মানুষের পক্ষে আসলে মানে প্রপার গাইডলাইন ছাড়া একটা জিনিস করতেছি, বাট এটা হচ্ছে কিনা, আমি একটা জিনিস করতেই থাকলাম কিন্তু আমি কোনো গাইডলাইন ফলো করলাম না, টিপস ফলো করলাম না। সো আমার এখানে তো আসলে সফলতার চান্স একটু কম হয়ে যাবে। বাট যখন প্রপার গাইডলাইন পাবো বা একজন ভালো ইনস্ট্রাক্টর আমাকে ইনস্ট্রাক্ট করবে, তার রুলস গুলো আমি ফলো করবো, তো সেই ক্ষেত্রে অবশ্যই ভালো আউটকাম আসবে। তো এই জন্য আমি মনে করি যে কোচিং সেন্টারের অবশ্যই প্রয়োজনীয়তা আছে, এবং শুধু প্রয়োজনীয়তা না, ভালো কোচিং সেন্টারের ইনস্ট্রাক্টরের না, মানে আসলে প্রয়োজনীয়তা। একটা ট্রেইনারের, একটা ট্রেইনারের দরকার আছে, তাই না? ট্রেনার, মানে এক্স্যাক্টলি হচ্ছে এক্স্যাক্টলি আপু, কেউ আপনাকে একটু বলে ট্রেনারের দিবে যে দরকার। আপনার এই জিনিসটা হচ্ছে নাকি হ্যাঁ, ভুল হচ্ছে, ভুল হচ্ছে। ইমপ্রুভমেন্টটা কেন জি জি হচ্ছে না, জি তাই জি না? জি। আহ প্র্যাকটিস জি গুলো জি একটু জি বলে দিবে যে আপনি কেন ইমপ্রুভ করতে হ্যাঁ পারতেছেন না, বা হ্যাঁ আরেকটু হ্যাঁ হ্যাঁ কিভাবে হ্যাঁ ইমপ্রুভ হ্যাঁ করা যাবে, একটু আপনাকে মোটিভেট করবে। এছাড়া তো আর হ্যাঁ কিছু না। হ্যাঁ। চাইলে সেলফ না 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 প্রিপারেশনও না নেওয়া আপু, যায় যদি গরজ থাকে। না সেলফ প্রিপারেশন। যেমন আপু আমাদের মক টেস্টে যেরকম লাবিবা আপু আমার ভালো স্কোরটাও আপু আমাকে দেখতো, খারাপটাও দেখতো, দেন আমাদের এটাকে পার্থক্য করে বুঝাইতো যে আমার এটা ভালো হয়েছে, এটা খারাপ হয়েছে, তো আমাকে এভাবে এভাবে করলে আমার সবগুলোর স্কোরই ভালো আসবে। তো এই জিনিসটা তো আসলে সবাই বুঝায় বলতে পারে। বা আমি ভাবতেছি আমার সবই তো ঠিক আছে, আমি এই কথাটাও ঠিক বলছি, ও কথাটাও ঠিক বলছি, একটা অ্যান্সার দিলাম, কিন্তু আমার কেন এটাতে বেশি দেখাচ্ছে, ওখানে কেন কম দেখাচ্ছে। তো এই জিনিসটা আপু আমাদেরকে খুব সুন্দর করে বুঝাই দিয়েছে। এজন্য আমার মনে হয় যে মানে প্রপার ইনস্ট্রাক্টরের খুবই দরকার পিটির জন্য। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লামিয়া আপুর স্কোরও তো অনেক, অনেক বেশি। আলহামদুলিল্লাহ। আমাদের এখানে জি। আলহামদুলিল্লাহ সবগুলা টিচারেরই স্কোর অনেক হাই। আচ্ছা আপু, আরেকটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই ইন্টারভিউটা কি আপনাকে আগে কোন ধরনের কোয়েশ্চেন অথবা কোন ধরনের প্রিপেয়ার্ড করা হইছে? এই ইন্টারভিউটার ব্যাপারে আপনি না আগে জানতেন বা কি কোয়েশ্চেন করা হবে? আহ, না আপু, আমি কিছুই জানতাম না, আমি সাডেনলি আপনার সাথে কথা বললাম। এটা ফুললি হচ্ছে আপনার মতামতগুলো আপনি এখানে দিছেন, তাই তো? হ্যাঁ, আমার আমার যে মতামত গুলো, জি জি আপু। হ্যাঁ। থ্যাংক ইউ আপু। অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করে টাইম দিছেন। অনেক, অনেক ধন্যবাদ আপু। আর আপনার থ্যাংক ইউ। স্কোরের জন্য কংগ্রাচুলেশন আবারও। আর ভালো থ্যাংক ইউ থাকবেন আপু। আপু। অলওয়েজ আমার সাথে থাকবেন। জি ঠিক জি, আছে? আল্লাহ হাফেজ। আসসালামু অবশ্যই আপু। আলাইকুম। আল্লাহ হাফিজ আপু, ওয়ালাইকুম আসসালাম আপু, আসসালামু আলাইকুম। ওকে।